আগে প্রায় দিন জানো তো রাত্রিবেলায় খাওয়া নিয়ে আমাদের ঘরে ঝামেলা হতো। কারণ রাত্রিবেলায় মানে খাওয়া না আমার একদম ভালো লাগতো না। মানে আমি সন্ধেবেলায় যদি কিছু খাই, রাত্রিবেলায় আর কিছু খেতে ইচ্ছে করতো না। আর ম্যাক্সিমাম দিন আমি রাত্রিবেলায় না খেয়েই শুয়ে পড়তাম, বেশিরভাগ তো আরও শীতকালে। তবে এই নিয়ে তোমাদের দাদাভাই কোনোদিনও কিছু বলেনি, একটু ঝামেলা করতো। তবে নিজেও ওই খাওয়ার অভ্যেসটা না চলে গেছিলো। রাত্রিবেলায় খেয়ে শুতেই আমার খুব বিরক্ত লাগতো, কেন জানি না। আর এখন এমন হয়েছে যে রাত্রিবেলায় না খেয়ে শোয়া তো দূরে থাক, ভাবাই যায় না। কালকে কি হয়েছে জানো তো, সন্ধেবেলায় দুধ খেয়েছি আর আমার হয়ে গেছে গ্যাসের প্রবলেম আমার আগাগোড়াই, কিন্তু এখন তো আরও বেশি হয়। যা খাই তাতেই গ্যাস হয়ে যায়, গ্যাস অম্বল হয়ে যায়। ওই ভয়ে না কালকে রাত্রিবেলায় হঠাৎ বুক দিয়ে খুব ব্যথা করছিল। দুধটা খাওয়ার পর থেকেই বুঝলাম যে গ্যাস হয়ে গেছে। তো ইচ্ছে করছিল না রাত্রিবেলায় আর খেতে, আর খিদে পেয়েছিল, কিন্তু ওই গ্যাসের ভয়ে আর খাইনি। শুকনো কটা মুড়ি নিয়েছিলাম বাটি করে, ওই মুড়িটা খেয়েই তাড়াতাড়ি শুয়ে পড়েছি। আর কালকে শরীরটাও খুব একটা ভালো ছিল না, সারাদিন ওরকম পরিশ্রম করেছি না, শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছিলো। আর সন্ধ্যের পর থেকে যেন উঠে বসতেই পারছিলাম না। কালকের ভিডিও পোস্ট করতেও কত দেরি হয়ে গেছিলো, তোমরা দেখতেই পেয়েছিলে। তো এখন তো আমার এরকমই হচ্ছে, কত দেরি যে হয়ে যায় ভিডিও পোস্ট করতে। তবু ভাবি যে চলো ভিডিও রোজেরটা রোজ দিই। যাই হোক, তারপরে রাত্রিবেলায় খাই তো নিই, আর মাঝরাত্রিবেলা থেকে এমনিই ঘুম হয় না। আর কালকে পেয়েছিল খুব খিদের জন্য যেন ঘুমই আসছিল না। কী করব, ওই রাত্রিবেলায় উঠে তো কিছু খাবো না। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মা সেদিনকে করে গেছিলো কুলেখাড়ার রস। তো ঘুম থেকে উঠলাম তখন 7:45 মতো বাজে। তো তোমাদের দাদাভাই দেখি ওই কুলেখাড়ার রসটা বার করে রেখেছে। আমি মুখটা ধুয়ে এসে ওই 4-5টা মতো আমন্ড বাদাম খেলাম, আর ওই কুলেখাড়ার রসটা খেলাম। তারপরে তোমাদের দাদাভাইকে বললাম আমার জন্য চা বসিও না, চা খাবো না আজকে আর। তো ছাতু গুলে খেয়ে নিই। তো ভারী করে 1 গ্লাস দেখো ছাতু খেলাম। তো ভেবেইছিলাম যে আজকে ঘুম থেকে ওঠার পরে যে আজকে একটু ভারী করে ছাতু খেয়ে নেব, তাহলে অনেকক্ষণ পেটে থাকবে, আবার সকালবেলার খাবার খেতেও দেরি হবে। আর তারপরে মেন পেয়েছিল খিদে। তো আজকে তো মেয়ের পরীক্ষা আছে, তো সেই কারণে ঘুম ভাঙার সাথে সাথেই উঠে গেছি। অন্যদিন ঘুম ভাঙার সাথে সাথে একটু বসি, মানে একটু শুয়ে থাকি, একটু বসি, এরকম করতে করতে প্রায় আধ ঘন্টা মতো কাটিয়ে তারপরে কাজে হাত দিই। কিন্তু আজকে আর একটুও বসিনি, কারণ মেয়ের পরীক্ষা আছে। আর আমিও ভাবলাম মা নেই, এদিকের কাজগুলোও সারতে হবে, অনেকটা দেরি হয়ে যাবে, তো কাজগুলোতে হাত দিয়ে দিই। এদিকে দেখো তোমাদের দাদাভাই কালকে যে দোকান মুদি মশলাগুলো এনেছিল না, তো ওর মধ্যে একটা বড় ফিনাইল নিয়ে এসেছিল। তো আমাদের এই নিমাইলের এই সাদা ফিনাইলটাই আমরা ব্যবহার করি, এটা দিয়ে ঘর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরায়। কিন্তু জানো তো, এই গত মাসে আমি এরকম একটা ফিনাইল নিয়ে এসছে তোমাদের দাদাভাই, 15 দিনও যায়নি আমার ওই ফিনাইলটা। তোমরা যারা নিমাইলের এই ফিনাইলটা ব্যবহার করো, তোমরা জানো হয়তো এই ফিনাইলটা কিন্তু খুব গাঢ় হয়, সাদা ফিনাইলটা খুব গাঢ় হয়। আর আমাদের কাজের দিদি কি করে জানো তো, মানে ঘপ করে 1 বালতি জলের মধ্যে প্রায় 2-3 ঢাকনার মতো ফিনাইল ঢেলে দেয়। এবার আমার দেখো ছোট্ট ঘর বারান্দা, অতটা ফিনাইল তো লাগে না। মানে উনি যখন বালতিতে জল নেয়, মানে জল আর দেখা যায় না, পুরো হাত দিয়ে মনে হয় দুধের মতো সাদা পুরো ফিনাইল থাকে। তো আমি এটা দিদিকে বলেছি, তাও দেখি দিদি শোনে না। আমি বলেছিলাম দিদি হাফ ঢাকনা করে নেবে, বেশি এই ফিনাইলটা বেশি জলে লাগে না। আর দেখো গায়েও লাগে, এই ফিনাইলটা মনে হয় প্রায় 140 টাকা না 150 টাকা এরকম নেয়। তো যদি 1 মাস না যায় ফিনাইলটা কীরকম গায়ে লাগে না। আমি তো এটা দিয়ে 1-1.5 মাসই চালাতাম, যখন আমি ঘর দৌড় মুছতাম টুছতাম। তো যাই হোক, এবার তারা কাজ করবে, তারা তো অত হিসাব করে কাজ করবে না। তো সেই কারণে আমি এই মাসে আর কিছু বলিনি। মানে কালকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে, কালকেই দেখলাম প্রায় 2 ঢাকনির মতো ঢেলে ফেলেছে। কালকে ঘর মুছেছিল, 2 ঢাকনি মতো ঢেলে ফেলেছে। পরশুদিন রাতে দোকান বাজার এনেছিল, কালকে ঘর পুছেছে, তো 2 ঢাকনি মতো ঢেলে ফেলেছে। আজকে সকালবেলা মনে করে, আগে মনে থাকতে থাকতেই আগে আমি 2টো বোতলে ঢেলে আলাদা করলাম। করে কি করলাম বলো তো, ওই বোতলটার মধ্যে প্রায় হাফের ওপরে আমি জল মিশালাম, মিশিয়ে রাখলাম। এইবারে তুমি ঢালো। তাও আজকে আমি বলেছি দিদি অল্প অল্প করে ঢালবে। দিদি জানো তো, এই ফিনাইল বলো, বাসন মাজার সাবান, আমি তো আগে সত্যি কথা বলতে বাটি আমি খুব কমই আনতাম। 10 টাকা করে যেই সাবানগুলো, ওগুলোই আমি নিয়ে আসতাম।
তো এই দিদি কাজে লাগার পর থেকে আমি ওই বড় বড় ভিমের যে বাটিগুলো ওগুলো নিয়ে আসি। তো দিদি আমাকে বলেছিল তুমি লিকুইড এনে দিও। আমি দেখলাম দিদি যেইভাবে বাসন মাজার সাবান খরচা করে, ওই লিকুইড আমার হয়তো মাসে 5টা 6টা লেগে যাবে, তাও হয়তো বাসন মাজা ওনার কুলাবে না, কারণ ঘপঘপিয়ে তো লিকুইডগুলো ঢালবে। তো আসলে কী বলতো, যারা কাজ করে তারা এরকমই, মানে চিন্তা ভাবনা করে না, হাতের সামনে পায় তো জিনিস অঝরে ঢালতে থাকে। আর আমার সত্যি কথা খুব গায়ে লাগে, কেন বলো তো, মধ্যবিত্ত ঘরের তো আমরা, আমাদের সব কিছু একটুখানি হিসেব করে চলতে হয়। তো সেই কারণে বাটির সাবানগুলো কি করে জানো তো দিদি, পুরো বাটির সাবানগুলোর মধ্যে জল দিয়ে ভিজিয়ে ওপরে কসব্রাই দিয়ে রেখে দেয়। এবারে এটা আমি খেয়াল করিনি, আমার মা খেয়াল করেছে, সাবানগুলো গলে যায়, পুরো একদম জল হয়ে যায়। আর দিদি আসে, মানে খাবলা খাবলা দিয়ে সাবানগুলো তোলে, মানে তোমরা বোঝো একটা ভিমবারের বড় বাটি আমার 10-12 দিনও যায় না। তার মানে বুঝতে পারছো কী পরিমাণে সাবান নষ্ট হয়। তারপরে দিদিকে বাধ্য হয়ে আমি বলেছি যে দিদি, আমি কিন্তু বিশাল একটা মানে পয়সাওয়ালা লোক না যে তুমি আমার জিনিসগুলোকে এইভাবে নষ্ট করছো, একটু বুঝে শুনে করো। সাবানের কাজ তোমার হয়ে গেলে সাবানটা শুকনো করে রাখো, ওপরে কসব্রাই দিও না, তাতে সাবানটা বেশি গলে যায়, নষ্ট হয় সাবানটা। তো সাবানেরটা বলাতে শুনেছে, ফিনাইলেরটা বলেছি শোনেনি। তো এইবার বুদ্ধি করে তার কারণে আমি ফিনাইলটাকে আলাদা করে দিয়েছি। বুদ্ধিটা ভালো করেছি না? এবার তুমি ঢালো, আমি যখনই দেখবো বোতল একটু একটু খালি হয়েছে, আমি আবার ওর ভেতরে জল মিশিয়ে মিশিয়ে রাখবো। তাতে আমারও রোজ রোজ বলতে হলো না, মুখও খারাপ হলো না, দিদিরও খারাপ লাগলো না। তো এই কারণেই এই বুদ্ধিটা করেছি। যাই হোক, উনি তো আসতে এখনও অনেক দেরি। তো আমি এদিকে দেখো কাজে হাত দিয়ে দিয়েছি, মেয়ে বসে সোফার ওপরে পড়ছে। আর আমি ভাবলাম যে তাহলে যখন ও আজকে ঘরে বসেনি, তাহলে আমি একটা কাজ করি, বিছানাগুলো গুছিয়ে নিই। বিছানাটা গুছিয়ে নিলাম, আর কালকে যা জামা কাপড় টাপড় ছিল সেগুলো তো কালকেই সব বিকেলবেলায় ভাঁজ করে সব গুছিয়ে গাছিয়ে রেখেছিলাম। আর যেদিন দেখবে তুমি ঘর বাড়িটারি একটু পরিষ্কার করবে না, মানে ঝাড়াঝাড়ি করবে, সেই দিন দেখবে পরের দিন কিন্তু কাজ কম থাকে। আমারও তাই, আজকে ম্যাক্সিমামই সব কিছু গোছানো, কোনো কিছু অগোছালো না। তো এদিকের কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। তবে ঘুম থেকে উঠে আমি আগে কি করেছিলাম জানো তো, বাসি ঘরটা ঝেড়ে নিয়েছিলাম। বাসি ঘরটা ঝাড় দিয়ে দৌড়ে একটু জল দিয়েছিলাম, সিঁড়ির ঘরের দিকে আর জল দিইনি, কারণ ঘুম থেকে উঠেই দেখি পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি। তো বৃষ্টি দেখেই আমি ভাবলাম থাক, এখন আর তাহলে বাইরের দিকে যাব না, বৃষ্টির জল আর মাথায় লাগাবো না, এমনি শরীরটা ভালো যাচ্ছে না, একদম শেষের দিকে এসে না সত্যি শরীরটা এখন মানে খুব খারাপ লাগছে জানো তো। তো সেই কারণে আর গেলাম না বাইরের দিকে, ভাবলাম যাক ঘরের ভেতরে কাজগুলোই করতে থাকি। তো কালকে এনে রেখেছিল তোমাদের দাদাভাই ম্যাগি, ওরা নাকি ম্যাগি খেয়েই যাবে। তো এখানে আমি 2টো ম্যাগি বসিয়েছি, তোমাদের দাদাভাইও খাবে আর মনাও খাবে। মেয়ে পরীক্ষা দিতে গেছে, একদিনও ভাত ঠাত কিছু খেয়ে যায়নি। ওর নাকি ভাত খেয়ে গেলে এই সকালবেলাটা খুব অস্বস্তি লাগে। ওই ম্যাগি খেয়েছে, একদিন পাউরুটি খেয়েছে, একদিন কি যেন দিলাম, ও ডালিয়া করেছিলাম। এরকমভাবে মিলিয়ে মিশিয়ে এই পরীক্ষার কটা দিন গেছে। আর আজকেই তো ওর লাস্ট পরীক্ষা, তো সেই কারণে দেখো যাচ্ছে। আর তাই বলছে যে মা আমার একদম মানে কীরকম একটা লাগছে, পরপর পরীক্ষা ছিল একরকম, আর শেষের পরীক্ষাটা একদম গা ছেড়ে দিয়েছে। তো যাই হোক দেখো রেডি হয়ে গেছে, ওর বাবা নিয়ে বেরাবে। তো দেখলাম বাইরে তো ভালোই মেঘ করেছে, আমি বললাম একটু আগে থাকতেই বেরিয়ে যাও, কারণ রাস্তাঘাটের ব্যাপার তো বুঝতেই পারো, গাড়ি ঘোড়া গাড়ি নিয়ে যাবে, রাস্তায় জ্যাম ট্যাম থাকে। তো সেই কারণে আমি সবসময় বলি একটু আগে থাকতে বেরাতে। ওদিকে তোমাদের দাদাভাইয়ের এখনও খাওয়া হয়নি, তাই আমি চেঁচাচ্ছিলাম যে তাড়াতাড়ি করো। ওই দেখো বাবা মেয়ে দুজনে, ও আসলে কী বলতো, ওরা না বাবা মেয়ে দুজনে এক জায়গায় থাকলে আগে কিছুক্ষণ মারপিট করে নেয়, তারপরে ওদের সব কথা। এই যে ঘর থেকে বেরাবে, তাও বাবা মেয়ের পেছনে লাগে আর মেয়ে মারতে থাকে, মানে ওই ইয়ার্কির মার, বুঝলে তো। আবার এটা নিয়ে খারাপ কিছু ভেবো না, মানে আমাদের ঘরে 24 ঘন্টা বাবা মেয়ে এক জায়গায় থাকলেই চলতে থাকে। তো যাই হোক দেখো, এখানে মেয়েকে আবার মনে করে ছাতাটা দিলাম, আমি বললাম ছাতাটা নিয়ে নে, কারণ যদি বৃষ্টি টিষ্টি নামে আবার রাস্তায়। তো এখানে কালকের কাঁথা কম্বলটা হালকা ভেজা ছিল, তো ওটাকে একটু বাইরে দিয়েছি, আর এই 3টে জিন্স ভেজা ছিল সেগুলোকে একটু বাইরে মেলেছি। চলো এবার চলে যাক ওরা, তারপরে আমি গিয়ে আমার বাদবাকি কাজগুলোও সারবো। আর তোমাদের দাদাভাই এখন আর আসবে না, একেবারে মেয়ের ছুটি হবে, ওকে নিয়ে আসবে। আসলে বারবার করে যাতায়াত করলে দেখো গাড়ির তেলও শেষ হয়, তো সেই কারণে তোমাদের দাদাভাই আর আসে না, বলে একেবারে আমি মনাকে নিয়ে তারপরে বাড়িতে আসবো।
তোমাদের ভালো কমেন্টগুলো যেমন আমার চোখে পড়ে, তেমন কিন্তু খারাপ কমেন্টগুলোও চোখে পড়ে, জানো তো। তোমরা সবাই বলো, আমি যখন কোনো খারাপ কমেন্টের উত্তর দিই, তোমরা বলো যে পম্পা কেন তুমি বলো, খারাপ কমেন্টগুলো বলতে পারো, আমরা ভালো কমেন্টগুলো করি সেগুলোর কথা বলো না। দেখো, ভালো মানুষের অভাব কিন্তু পৃথিবীতে সারা সময়। তোমার পেছনে কাঠি দেওয়ার মতো, তোমার পেছনে নিন্দে করার মতো, তোমাকে খারাপ কথা বলার মতো লোকের অভাব কিন্তু নেই। কিন্তু ভালো মানুষ খুঁজে খুঁজে পাওয়া যায়, এটা মানো তো। সত্যি ভালো মানুষের অভাব সব সময়। কিছু মানুষ আছে জানো তো, যে তোমাকে কোন সিচুয়েশনে দাঁড়িয়ে আছো তুমি, কেমন মানে পরিস্থিতি তোমার, সেগুলো কোনো কিছু মানবে না। তোমাকে কিছু বলতে পারলেই তাদের শান্তি। এই যে গতকালকে আমি এই যে কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখো শুধু যে ভিডিওর কন্টেন্টের জন্যই আমি কাজকর্ম করি তা কিন্তু না। এই কাজকর্মগুলো যেদিন আমি ভিডিও না দিই, ভিডিও পোস্ট না করি, সেই দিনও কিন্তু আমার করতে হয়। কারণ এই সংসারের কাজগুলো তো শুধু আমার না, সবারই করতে হয়। কম বেশি কাজের লোক থাক চাই না থাক, কম বেশি আমাদের তো কাজকর্ম করতেই হয়। হ্যাঁ, কারোর একটু বেশি করতে হয়, কারোর একটু কম করতে হয়। তো এই যে গতকালকে আমি কাজকর্মের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, বলছিলাম যে আমি এই সময় দাঁড়িয়েও কাজকর্মগুলো করি। তো একজন আমাকে কমেন্ট করেছে, তুমি তো এগুলো দেখানোর জন্য কাজগুলো করো, আদেও কি তোমার শরীর খারাপ? একমাত্র সেই বুঝবে যে মা হয়েছে। আমিও তো আগে হয়েছি, আমি তো বারবারই বলি যে আমার কিন্তু তখন কোনো কিছু বুঝতে পারিনি, এখন দাঁড়িয়ে যা বুঝতে পারছি। কারণ কাজ করতে কতটা কষ্ট, এই প্রায় শেষের দিকে 9 মাস 9.5 মাসের প্রেগনেন্সির অবস্থায় কাজকর্ম করা যে কতটা কষ্ট, একমাত্র সেই বুঝতে পারবে। তো এটা নিয়ে হাসার কিছুই নেই, আর এটা মনে করারও কিছু নেই যে আমি এগুলো লোক দেখানোর জন্য বলছি বা লোক দেখানোর জন্য কাজকর্মগুলো করছি। সত্যি কথা বিশ্বাস করো, যখন এই কাজগুলো করি না, মানে আমাকে যে দেখে সে ভয় পেয়ে যায় যে আমি এইভাবে কাজগুলো এখনও এইভাবে সমানে করে যাচ্ছি। সবাই আমাকে একটাই কথা বলে যে একটু রেস্ট নে না, একটু রেস্ট নে। কিন্তু কি করব বলো, আমি বলি না আমি বসে থাকতে পারি না। সেটা ভিডিও করি বলে তাই তোমরা দেখতে পারো। যদি ধরো ভিডিও না করতাম, আমি যদি বন্ধ করে দিতাম, তাহলে তোমরা দেখতে পারতে না। কিন্তু কাজগুলো কিন্তু আমি করেই যেতাম। দেখো, ঘর ঝাড় দিয়েছি, পুরো ঘেমে নেমে একদম স্নান করে ফেলেছি। আর যতই কষ্ট হোক না, তখন আমি শুধু ঠাকুরকে মনে প্রাণে ডাকি যে ঠাকুর আমাকে সুস্থ রাখো, আমি যেন এইভাবেই পুরো জার্নিটা পার করতে পারি। হ্যাঁ, অনেকে তোমরা না এই কথাও বলো, দেখো আমি আর সত্যি কথা বলতে এই সময় এসে আর কোনো কিছু গায়ে লাগাই না, কিন্তু বুঝতেই তো পারো মানুষের কিন্তু এই সময়গুলো মন মানসিকতা একদম ভালো থাকে না, জানো তো। সব সময় যদি খারাপ কিছুর ওপর দিয়ে যাই, তার মানে প্রভাবটা কিন্তু নিজের শরীরের ওপরেই পড়ে। সত্যি কথা বলতে এখন আর ওই সব কথা ভাবি না। প্রথম থেকে যেরকম সব কথাতেই নিজের গায়ে লাগাতাম, সব কিছুই শুনলে খারাপ লাগতো, মানে লোকের সামনে বেরোতে খারাপ লাগতো। কিন্তু সত্যি কথা বলতে আজ আর মানে সেই ভাবনাটা ভাবি না। যা হবার হয়ে গেছে, এখন আমার সন্তান সুস্থভাবে পৃথিবীতে আসলেই আমার শান্তি। আমিও যেন সুস্থ থাকি, সেও যেন সুস্থ থাকে। তো জানো তো, কিছু মানুষ আছে যে মানে এই আমার এইটা নিয়ে যে কত মানে বাজে কথা বলে ভাবে, তো আমি সেইটাই বুঝতে পারি না। যদি আজকে ধরো আমার আজকে যদি বিয়ে হয়েছে 18 বছর, মেয়ের বয়স 17 বছর, তো এই যে আমাকে না মানে ম্যাক্সিমামই সময় কমেন্ট করে যে আসছে বছর আবার হবে, তো এই যে কমেন্টের উত্তরটা আমি কি দেবো বলো? তাহলে আমার 17-18 বছর বিয়ে হয়েছে, 18 বছর বিয়ে হয়েছে, আমার কি 18টা ছেলে মেয়ে? মানে এগুলোর উত্তর কিছু দেওয়ার নেই। এগুলো হচ্ছে ওই যে বলে না, যারা বলে যেটা শান্তি পায় তারা সেটা বলুক। আর দেখো, আজকে যদি আমার মেয়ে এত বড় না থাকতো, বা ধরো কথার কথা বলছি, আমার যদি ছেলে মেয়ে না হতো, এত বছর পর যদি ছেলে মেয়ে হতো, তখন কিন্তু সবাই মানে ভালো কথা বলতো। আর যদি ধরো এরকম অনেক মানুষ আছে যাদের সন্তান হয়ই না, তাদেরকে কত কটু কথা শুনতে হয়, তাই না? যে এই সমস্যা ওই সমস্যা, বাচ্চা হয় না। তো হলেও জ্বালা আমাদের মতো, আমাদের সত্যি আমাদের ভারতেই দেখেছি, মানে মানে আমাদের ভারতেই সত্যি কথা, বাইরের দিকে যেদিকেই যাও সেই দিকেই কিন্তু এই সমস্ত নিয়ে কারোর মাথা ব্যথা নেই। আর আমাদের ভারতেই কিন্তু এই সমস্ত নিয়ে মাথা ব্যথা, মানে কার বাচ্চা হলো কার হলো না, কে পয়া কে অপয়া, কার কত বছর পর হলো, এগুলো নিয়ে কিন্তু আমাদের মানে বেশিরভাগ ধরো বাঙালিদেরই বেশি কিন্তু মাথা ব্যথা। আর আমরা বাঙালিরাই বাঙালিদের শত্রু, তাই না? হলেও জ্বালা, না হলেও জ্বালা।
তাই যখন একা একা থাকি না, সত্যি এই ভাবনাগুলো, এই কথাগুলো আমার খুব মানে মনে লাগে, জানো তো, যে সত্যি আজ যদি আমার এরকম না হতো, তো মানুষের কাছে এত ছোট হতে হতো না, কথাও শুনতে হতো না। তো এক এক সময় ভাবি, আবার এক এক সময় ভাবি চলো যা হয়েছে তো সব ভগবানের ইচ্ছেতেই হয়েছে, আমাদের হাতে তো কিছু নেই। তো তার মানে এটা আমার ঘরে আসা ছিল, তাই শত বাধার মধ্যেও, সব কিছুর মধ্যেও, কারণ আমি কি সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি তোমরা জানো। 1 মাস ভিডিও বন্ধ ছিল, মায়ের শরীর খারাপ ছিল, মাকে নিয়ে ডাক্তার দেখানো, দৌড়াদৌড়ি করা, কত কিছু করেছি। তখন আমি জানিই না যে আমি প্রেগনেন্ট, কারণ জানুয়ারি মাস থেকে আমার মাকে নিয়ে আরম্ভ হয়েছে আমার যুদ্ধ। একদম 4-5 মাস অবধি মাকে নিয়ে যুদ্ধ করার পরে তারপরেই দেখলাম নিজের যুদ্ধ চালু। তো সেইগুলো নিয়ে আর মানে এখন আর সত্যি কথা ভাবি না, কিন্তু ওই যে বলে না কিছু কথা মানে যখন মনে পড়ে যায় না তখন খুব খারাপ লাগে। আর সত্যি কথা বলতে আমি ঘরে তো কারোর সঙ্গে আলোচনা করি না, যখন মনে খুব কষ্ট হয় বিশ্বাস করো, তখন ওই যে নিজে একা একা কাঁদি। আর তোমাদের দাদাভাই থাকলেই ব্যাস আরম্ভ করে দেয় একই কথা, কে কী বললো না বললো ওগুলো নিয়ে কেন তুমি ভাবো। আসলে কী বলো তো, যদি আমি এই প্ল্যাটফর্মটায় হয়তো কাজ না করতাম তো সত্যিই হয়তো আমাকে এত কিছুর মুখোমুখি হতে হতো না, এত কথা শুনতে হতো না। পেছনে হয়তো অনেকে অনেক কিছু বলে, কিন্তু সামনে এসে তো কারোর বলার ক্ষমতা ছিল না। তো সেটাই একের সময় ভাবি, আবার ভাবি কি যে না, আজকে যদি এই জায়গাটা নষ্ট করে দিই, যেইটুকুনি আমি উপার্জন করি এখান থেকে, তো সেইটুক তো আমার সংসারের জন্যই লাগে। যা লোকে যা বলে বলুক গিয়ে, কতজনকেই তো কত কথা বলে, তারপরেও কি তারা তার কাজটা ছেড়ে দিয়েছে? লোকের কথা আছে, বলবে, তারা বলবে তাদের মতো, তো কাজ করে যেতে হবে। সব কিছুর মধ্যে দিয়েও নিজেকে জয় করতে হবে। আর তারপরে কি বলো তো, সত্যি কথা এটা আমি একদম মনে প্রাণে ভাবি যে সত্যি তুমি যত আস্তে আস্তে একটু ওপর দিকে উঠবে, একটু ভালো থাকার চেষ্টা করবে, ভালো খাবে, ভালো পড়বে না, মানুষ সেটা সহ্য করতে পারে না। কেন জানো তো? কারণ তারা নিজেরা তো কিছু করতে পারছে না, তো সেই কারণে তাদের কিন্তু হিংসে হয়। হিংসের থেকেই মানুষ এগুলো করতে থাকে। তো যাই হোক, চলো অনেক কথা বললাম, আর এই সব বিষয়ে কথা বলছি না। তো দেখো এখানে আমি আজকে নিয়েছি ফ্রিজটা পরিষ্কার করতে। দেখলাম আমার হাতে অনেকটা টাইম আছে, ঘরদোর ঝাড়া ঠাড়া সমস্ত কিছু হয়ে গেছে। দিদি এখনও আসেনি কাজ করতে, ওদের বাড়িতেই আজকে এসছে অনেকটা লেট করে। দেখলাম হাতে অনেকটা টাইম আছে, আর ফ্রিজটা কালকে রাত্রিবেলায় দেখেছিলাম এত পরিমাণে বাটি ঘটি ভর্তি হয়ে গেছে, মানে আমার একটা বাটি ঢোকানোর মতো জায়গা নেই। একটু 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 করে সব খাবার জমা হয়েছে, তো সেগুলো যেগুলো ভালো আছে সেগুলো রাখলাম, আর বাদবাকি সব ফেলে ঠেলে ফ্রিজ পরিষ্কার করলাম। ভাবলাম ফ্রিজটাও একটু পরিষ্কার করে দিই, সবই যখন পরিষ্কার করেছি ওকে আর বাদ দেবো কেন। তো পুরো খুলে ঠুলে পরিষ্কার করিনি, দেখো শুধু ভেতরের অংশগুলো খুলে মেজে ধুয়ে দেবো। আর এই দিকে পাল্লারগুলো কিন্তু সব পরিষ্কারই ছিল, ওগুলোকে আর কিছু নাড়াচাড়া করিনি, শুধু সব মুছে দিয়েছি ভালো করে। এবার একটু ওই পাশের বাড়ি কাকিমাদের গাছ থেকে লেবু পাতা নিয়ে আসবো, এনে ফ্রিজের মধ্যে দিয়ে রাখবো। তো তোমরা কারা কারা দাও অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আমি তো এরকম ফ্রিজ পরিষ্কার করলেই লেবু পাতা, গন্ধরাজ লেবু পাতা ছিঁড়ে দিয়ে রাখি ডিপের মধ্যে বাইরের দিকে। তো ফ্রিজের মধ্যে দিয়ে এত সুন্দর একটা গন্ধ বেরায় না, খাবার দাবার যতই থাক মানে একটা বাজে গন্ধটা বেরায় না। ফ্রিজ পরিষ্কার করেও বসেছিলাম, তারপরে দিদি আসলো, এসে ঘর মুছলো, বাসন মাজলো, আর দেখো সিঁড়ির ঘরের দিকটা ধুইয়েছে। দেখি জিরি জিরি বৃষ্টি তো পড়তেই আছে, ওদিকে কাঁথা কম্বল যেই প্যানগুলো ছিল সব তুলে দিয়েছি। তারপরে এবার বাইরে এসছি, জলও চলে এসছে, এখন বাজে কিন্তু প্রায় 11:15 মতো, জল চলে এসছে। তো ভাবলাম যে রাস্তার সামনেটা একটুখানি ঝাঁট দিই, অন্যদিন তো মা থাকে এইগুলো দেওয়া হয়ে যায়, সকালবেলাতেই ঠাকুরের বাসন মাজা হয়ে যায়, রাস্তা টাস্তা ঝাঁট দেওয়া হয়ে যায়। যেহেতু মা নেই, মা আজকে আসার কথা, সকালবেলা যদি না আসে হয়তো বিকেলবেলা আসবে, তো সেই কারণে ভাবলাম যে না রাস্তাটা ঝাঁট দিই, দিয়ে 2 মিনিট আবার একটু বসি, তারপরে আবার করি। কারণ এখানে দেখো জামা কাপড় ভিজিয়েছি, ওই কালকের সব স্নানের জামা কাপড়, ছাড়া জামা কাপড় তো সেগুলো আছে, ওগুলো কেচে কুচে একেবারে স্নান করব, কাচবো, ঠাকুরের বাসন মাজবো, স্নান করব। কিন্তু জানো তো এই কাজগুলো করতে করতে হঠাৎ করে দেখি এ দেখো বৃষ্টি পড়ছে, হঠাৎ করে দেখি কাচতে বসেছি আর মাথাটা এত ঘোরাচ্ছে, মানে আমি মানে তাকাতে পারছি না ওপর নিচের দিকে। কোনো রকম জামা কাপড়গুলো কেচেই মেলিও নি, তাড়াতাড়ি স্নান করে ঘরে গিয়ে শুয়ে পড়েছি। ভাবলাম যদি পড়ে ঠরে যাই মাথা ঘুরে, মনে হয় প্রেশারটা
একটু গন্ডগোল করছে, তো তাড়াতাড়ি করে ঘরে চলে গেছি, পরে জামা কাপড় মেলেছিলাম। তবে আর ভিডিও আর সারাদিন কিচ্ছু করতে পারিনি, কী যে কষ্ট পেয়েছি সারাটা দুপুর থেকে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপরে দিদি এসেছিল, দিদি এসে রান্না বান্না করেছে, আমি সেই বেলার দিকে উঠে তারপরে টুকিটাকি যা ছিল সেগুলো করেছিলাম। তবে ভিডিও আর ক্যামেরাও অন করিনি, কিচ্ছু না। রান্নাবান্না দিদি করেছিল, আজকে সেরকম একটা বেশি কিছু না, তো হালকা পাতলার মধ্যেই রান্না হয়েছিল। ডিম কষানো রান্না করেছিল, আর কালকের ডাল ছিল, ভেন্ডি আলু ভাজা, আর রান্না করেছিল কালকে চিংড়ি মাছও ছিল, তো সেইটা ছিল, আর পুঁই শাক রান্না করেছিল নিরামিষ করে, এই রান্না করেছিল। তো এত দিন আমি কাজ করছি এরকম হয় না জানো তো, আজকে হঠাৎ করে আর খুব মার কথাটা মনে পড়ছিল যে সত্যি যদি মা এই সময় থাকতো, আমি তো পুরো ভিজে একদম স্নান করে আছি, মা থাকলেই মাকে বলতাম মা তাড়াতাড়ি আমাকে এক গ্লাস নুন চিনির জল দাও। আমি কাজ করতে করতে সারাদিনে যে কতবার নুন চিনির জল খাই তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি এই কাজ করতে করতেও আমার 3-4 বার মা আমাকে জল দিয়ে দেয়। তো চলো, আর কিছু করিনি, ভিডিওটা এই অবধিই রেখেছি, চলো টাটা।